নমস্কার। মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে শুভ সকাল। তো দেখুন, আপনাদের এই প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের রয়েছে। তো অনেকেরই একই প্রশ্ন। তো আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন। তো আমি সমস্ত কিছুই বলবো। প্রথমে বলে নিই, আপনারা যারা 22 স্টেট সার্টিফিকেট তুলতে পারছেন না, বারবার আমাকে একই প্রশ্ন বারবার হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা ইউটিউবে সব জায়গায় করছেন। যারা 23 স্টেট সার্টিফিকেট তুলতে পারছেন না তাদের জন্য সে বিষয়টা রয়েছে। আর তার পাশাপাশি আপনাদের এই যে সামনে ইন্টারভিউটা হতে চলেছে, তো সেই ইন্টারভিউয়ের গুরুত্বপূর্ণ যে সমস্ত পিডিএফ গুলো, সমস্ত ক্লাসগুলো, সেগুলো নিয়ে বলবো। এবং তার পাশাপাশি আপনাদের যে শূন্যপদ বৃদ্ধির যেটা আমরা বিভিন্ন পত্রিকায় দেখতে পাচ্ছি, আদৌ বিষয়টা সত্যি কতটা সত্যতা রয়েছে, এবং আপনাদের ইন্টারভিউ হাতে আপনাদের কতদিন সময় রয়েছে ইন্টারভিউ প্রস্তুতির, সেটাও একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। তার পাশাপাশি আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন। এবং এই যে আপনাদের শূন্যপদ যে বৃদ্ধির যেটা বিভিন্ন পত্রিকায় দেখতে পাচ্ছি, আদৌ কতটা কি কি হতে চলেছে বা কি হতে পারে, এবং আপনাদের এই রিক্রুটমেন্ট কি ভোটের আগে কমপ্লিট হবে কিনা, সেটাও নিয়েও আমরা একটু যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যারা আহ, আমাদের কাছে ডেমো শেয়ার করতে চান, তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে ডেমো শেয়ার করতে পারেন, এবং আমাদের এখানে এসে ডেমো দিতে চাইলেও তার জন্য আসতে পারেন, কোনো ব্যাপার নেই। তো যাই হোক, প্রথমেই বলি যে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে, আপনাদের যারা 22 স্টেট পাস আছেন বিশেষ করে, তাদের কাছে একটাই প্রশ্ন, দাদা আমি 22 স্টেটের সার্টিফিকেট যখন দিয়েছিল তখন তুলতে পারিনি বা তোলা হয়নি বিভিন্ন কারণবশত কারণে। এই প্রশ্নটা ছিল যে 22 স্টেটের সার্টিফিকেট তুলতে পারিনি, এটা একটা কোশ্চেন ছিল। আর যারা 23 স্টেট পাস, তারাও সার্টিফিকেট, তাদের তো বিষয়টা রয়েছেই। তো 22-23 এরা সার্টিফিকেট তুলতে পারেনি, এই প্রশ্ন অনেকের মনে রয়েছে। তাহলে এর সমাধান কি? আমরা কিভাবে, আমরা কি সার্টিফিকেট তাহলে পাবো না? তাহলে আমাদের যদি ইন্টারভিউ ডেট দিতে, তাহলে আমরা কি করবো? এই প্রশ্নগুলো রয়েছে। তো দেখুন, আপনাদের একদম সঠিক উত্তর, বা যেটা আমি সরাসরি পর্ষদে গিয়েছিলাম, পর্ষদে সেখানে গিয়ে সেখানে যে সমস্ত আধিকারিকরা ছিলেন, নিচে একটা হেল্পলাইন বলে মানে একটা ইয়ে মতো করেছে, বসার জায়গা করেছে, সেখানে সুন্দর করে একটা অফিস মতো করেছে, সেখানে স্যাররা বসে আছেন, সেখানে সমাধান দিচ্ছেন। এবং আমরা আহ উপরে গিয়ে কথা বলেছি, সেখানে স্যারদের সঙ্গে কথা বলে, উচ্চপদস্থ যারা স্যার ছিলেন তাদের সঙ্গে কথা বললাম যে স্যার 22 স্টেটের সার্টিফিকেট কেন 22 স্টেটের 14 রেটও দেওয়া হলো, তো 22 স্টেটের প্রচুর ক্যান্ডিডেট যারা আছে, যারা সার্টিফিকেট তুলতে পারেনি, ডাউনলোড করতে পারেনি, অনেকের হারিয়ে গেছে, একটা স্টেটের গল্পটাও বলেছি। তো যখন এরকম বললাম, সব এই যে আমাদের এখানে মোদি আসছে, এই জন্য এত ইয়ে হচ্ছে, মানে রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে। যাই হোক, সব জয় শ্রীরামের গাড়ি যাচ্ছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো সেখানে আমরা বলার পর উনি বললেন যে 14 টেট যখন, ভালো করে বুঝবেন কি বলেছিল, একদম একজ্যাক্ট আমি কপি পেস্ট বলছি, বলেছিলেন 14 টেট দেওয়া হয়েছে, আশা করছি 22-23ও দেওয়া হবে, এই কথাটা বলেছিলেন। বলেছিলেন 14 টেট দেওয়া হচ্ছে, আশা করছি 22-23ও দেওয়া হবে, এই কথা বলেছিলেন। তো এখন প্রশ্ন, যারা এখনো এবং আমার সঙ্গে যিনি গিয়েছিলেন, আমার যে বন্ধুটা গিয়েছিলেন, সে একজন 22 স্টেট পাস ক্যান্ডিডেট, সে সঙ্গে গিয়েছিল আমার সঙ্গে, সে নিজেও জিজ্ঞাসা করেছিল একই কথা, স্যার আমি 22 স্টেট পাস, এরকম ভাবে বলেছিল, স্যার আমি 22 স্টেট পাস, আমি আমার সার্টিফিকেটটা তখন ডাউনলোড করতে পারিনি বা কোনো কারণবশত ডাউনলোড করা হয়নি, তাহলে আমার এখন কি করণীয়? আমার আমার কাছে কোনো কিছুই নেই, না ডুপ্লিকেট কপি, না কিছু, আমি কিছুই নেই। তো তখন তাকেও এই একই কথাই বলেছিল যে 14 টেট যখন দেওয়া হয়েছে, 22 টেট 23 টেট আশা করি দেওয়া হবে, আশা করি দেওয়া হবে, কথা বলেছিলেন। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা বিভিন্ন জায়গায় গল্প শুনতে পাচ্ছি যে ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে, ইন্টারভিউ শুরু হবে কিছুদিনের মধ্যেই। তো তাহলে আমাদের কি করণীয়? দেখুন, এখানে দুটো পথ খোলা হচ্ছে, একটা হচ্ছে অপেক্ষা করা, আর একটা হচ্ছে পর্ষদে গিয়ে নিজের স্যাটিসফ্যাকশনটা নিয়ে আসা, সেলফ স্যাটিসফ্যাকশন, তাছাড়া কিন্তু কিছুই না। তো আপনারা যারা অধৈর্য হয়ে পড়ছেন, অধৈর্য হওয়াটাই স্বাভাবিক। তো 22 স্টেট যারা আছেন, তারা সবাই মিলিত হয়ে একবারে 10 জন, 15 জন বা 20 জন, 30 জন একসঙ্গে গিয়ে পর্ষদে গিয়ে কথা বলুন, এটা বেস্ট হবে। তো তার জন্য অলরেডি কিন্তু একটা দেখবেন, আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখান থেকেও কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে। তো আপনারা যারা 22 স্টেট পাস আছেন, সার্টিফিকেট তুলতে পারেননি, তারা কিন্তু সরাসরি পর্ষদে গিয়ে কথা বলুন, এটা বেস্ট হবে। হুম। আর দ্বিতীয় যে বিষয়, আচ্ছা কি বলছে, তারিক আনোয়ার বলছে আমাদের ধরেই নেওয়া উচিত যে বাড়বে না। আচ্ছা, এবার শূন্য পদের বিষয়টা আসি। তো 22-23 বললাম, যারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারেননি, আপনারা একটা ঐক্যবদ্ধ করে, মানে যারা 22 স্টেট 23 স্টেট একসঙ্গে মিলে পর্ষদে যান, গিয়ে কথা বলুন, এছাড়া কোনো পথ খোলা নেই। একমাত্র পর্ষদ দিতে পারে, তার সাথে কেউ দিতে পারে না। আচ্ছা, এবার চলে আসি দ্বিতীয় বিষয়টা, যে আপনাদের শূন্য পদ,
আমরা বিভিন্ন পত্রিকা বিভিন্ন জায়গায় দেখেছি বা বলা হচ্ছে যে আপনাদের মানে প্রাইমারিকে পঞ্চম শ্রেণীকে ইনক্লুড করার জন্য 2000 সামথিং বিদ্যালয়ে সেখানে প্রাইমারি ইনক্লুড হবে। তো প্রাইমারি পঞ্চম শ্রেণী যদি ইনক্লুড হয়, প্রাইমারি অন্তর্গত আসে যে স্কুলের কথা বলা হচ্ছে, তাহলে সেখানে যদি একজন করে শিক্ষকও নেয় তাহলে কিন্তু 2000 মতো শূন্যপদ বাড়া উচিত। মানে একজন করে যদি নেয় 2000 শূন্যপদ থাকলে 2000 মানে যতগুলো বিদ্যালয় একজন করে নিলে পরেও মানে 2000 মতো বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কত বাড়বে? দেখুন আবারও বলছি যে আমাদের শূন্যপদ কি তাহলে এই যে 13,421 দিয়েছে এই আর এই 2000 না, আমাদের শূন্যপদ কিন্তু আমরা আরটিআই করে দেখেছিলাম যে আমাদের প্রাথমিক নিয়োগে কিন্তু প্রায় লক্ষাধিক শূন্যপদ রয়েছে। কিন্তু সেখানে এখন যদি সরকার না দেয় তাহলে কিন্তু কারোর কিছু করার নেই। আর সরকার যদি সেই শূন্যপদটাকে যদি প্রকাশ না করে বা সেই শূন্যপদ যদি রিক্রুটমেন্ট না করে তাহলে কারোর কিছু করার নেই। এই জন্য আপনাদের যে 13,421 শূন্যপদ ধরে দিয়েছে সেই শূন্যপদকে টার্গেট রেখে আপনারা এগিয়ে চলুন। এই যে তারিক আনোয়ার ভাই যে কথাটা বলেছে একদম পারফেক্ট কথা বলেছে যে আপনি 23,421টি শূন্যপদ ধরে এগিয়ে চলুন। শূন্যপদ বাড়বে, এত বাড়বে ওসব চিন্তা ভাবনা ছেড়ে দিন। যদি বাড়ে তাহলে তো খুব ভালো কথা, বাড়লে তো খুব ভালো কথা। যদি না বাড়ে, ধরে নিন বাড়বে না, সেভাবে করে এগিয়ে চলুন। তবে এখন যেহেতু 5 কে ইনক্লুড করছে সেহেতু বাড়ানো উচিত। দেখুন এই নিয়ে কোনো ইনফরমেশন নেই যে বাড়বে কি না বাড়বে, আমরা বিভিন্ন পত্রিকায় দেখেছি, সেখান থেকেই বলছি ধরে চলুন যে যা দিয়েছে তাই। আর যদি বাড়ায় তাহলে তো খুব ভালো কথা। এখন কত বাড়াবে সেটা তাই। যদি খুব বাড়ায়, আমরা যদি বিভিন্ন পত্র পত্রিকা ধরে বলি তাহলে কিন্তু সেখানে খুব বেশি হলে বলা হচ্ছে ওই 1500 থেকে 2000-এর কাছাকাছি হয়তো শূন্যপদ বাড়তে পারে, এটা বলা হচ্ছে। আদৌ কতটা সত্যি কতটা মিথ্যা সেটা সময় বলে দেবে। কি বলছো কি দাস? পুষ্কি দাস বলছো আপনি অনেকদিন আগে থেকেই বলছেন 22 স্টেট সার্টিফিকেট দিয়ে দেবে কিন্তু দেয়নি এখন। হ্যাঁ দেখুন, আমাদের যেটা বলেছিল সেটাই বলেছি। এবার বলছি আপনাদের যদি কনফিউশন রয়েছে, অবশ্যই এতদিন হয়ে গেল এখনো দিইনি। আমার সঙ্গে একজন 22 স্টেট পাস সঙ্গেও গিয়েছিল, আমার সঙ্গে একজন 22 স্টেট পাস গিয়েছিল যে আর কি এই বিষয়টা তার সেও তুলতে পারেনি, তো তাকেও একই কথা বলেছিল, সেই কথাটা আপনাদের বলেছিলাম। এখন যেহেতু দিচ্ছে না সেহেতু আপনাদের আর বসে থেকে কি লাভ? অবশ্যই একটু বললাম দলবদ্ধ হয়ে যান, গিয়ে কথা বলুন। কি বলছো? জিনিয়া বলছে দাদা আপনাকে কোশ্চেন করলে রিপ্লাই দেন না কেন? আমাকে কোথায় কোশ্চেন করেছো? কোশ্চেন করো অ্যাকচুয়ালি। হ্যাঁ, তুমি কোশ্চেন করলে রিপ্লাই দাও না কেন তুমি বলতে, তুমি বলতে চাইছো তুমি আমাকে এসে মেসেঞ্জারে হয়তো এসএমএস করেছো। মেসেঞ্জারে তো প্রচুর এসএমএস আছে, দেখো এত এসএমএস এর মধ্যে এত এসএমএস তো খুঁজে বের করা সম্ভব না যে কি আমাকে কি এসএমএস করেছে। অনেক এসএমএস রয়েছে, এই জন্য কিন্তু সবার এসএমএস দেখা সম্ভব হয় না। মেসেঞ্জারে অনেকেই এসএমএস করে, সবার এসএমএস দেখা সম্ভব হয় না। কি বলছো? আপার প্রাইমারি টেটটা কবে হতে পারে? দেখুন আপার প্রাইমারি টেটটা কবে হতে পারে সেটা কিন্তু আমরা অনেক আগে থেকেই বলে আসছি যে আপার প্রাইমারিটা আপনাদের কোর্টের নির্দেশ অনুসারে, এটা কোনো পত্রিকার কথা নয়, এটা কোনো পর্ষদের কথা নয়, এটা কারোর কথা নয়, এটা এসএসসির কথা নয়, এটা আমাদের কোর্টের জাজমেন্ট রয়েছে, কোর্টের নির্দেশ রয়েছে যে মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারির পরীক্ষা নিতে হবে। মার্চ মাসের মধ্যে, বুঝতে পারলেন তো? মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারি পরীক্ষা নিতে হবে। এখন মার্চ মাসের মধ্যে যদি আপার প্রাইমারি পরীক্ষা নিতে হয় তাহলে আপনাদের নিশ্চয়ই জানুয়ারির মধ্যে বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করাতে হবে, মানে জানুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ শুরু করে দিতে হবে। যদি মার্চ মাসের মধ্যে পরীক্ষা নিতে হয়, কোর্টের জাজমেন্ট রয়েছে মার্চ মাসের মধ্যে পরীক্ষা নিতে হলে আপনাকে অবশ্যই জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু করে দিতে হবে। তো নিয়ম অনুসারে কিন্তু বা আমাদের কোর্টের নির্দেশ অনুসারে জানুয়ারি মাসের মধ্যে, জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের কিন্তু নোটিফিকেশন চলে আসা উচিত, জানুয়ারির মধ্যে চলে আসা উচিত, কারণ আপনার ফর্ম ফিল আপটা 15-20 দিন দেবে, তারপরে মার্চ মাসে যদি পরীক্ষা নিতে হয়, তাই না? কি সুমন্ত দত্ত বলছে ভেরিফিকেশন কি আগে হবে না কোথায় হবে? দেখুন ভেরিফিকেশন তো পূর্বে আপনাদের দিনে হয়েছিল, কিন্তু এবারে কর্মসংস্থান পত্রিকা বা সমস্ত জায়গায় বলা হচ্ছে যে ভেরিফিকেশন আগে হবে। কিন্তু এই ভেরিফিকেশন আগে হবে না পরে হবে এটা নিয়ে কোনো আপডেট নেই। গতবার কিন্তু ভেরিফিকেশন আপনাদের যেদিন ইন্টারভিউ তার আগে হয়েছিল, কিন্তু আগের দিন নয়, বা 10 দিন আগে বা 2 দিন আগে বা 3 দিন আগে এরকম নয়, আগে হয়েছিল, কিন্তু আগের দিন এরকম কোনো ব্যাপার ছিল না। কিন্তু এবার শোনা যাচ্ছে ভেরিফিকেশন আগে হবে, তো সেটা এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য বা সঠিক আপডেট পাওয়া যায়নি। আর আপনাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে এটা হচ্ছে মূল বিষয়। ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। দেখুন আপনি যেখানেই যাবেন, যে আপডেটেই যাবেন, সেখানেই একটা কথাই বলা হচ্ছে যে ইন্টারভিউ এই মাসের শেষ অথবা জানুয়ারি মাসের প্রথম, এই মাসের শেষ অথবা জানুয়ারি মাসের প্রথম। কেন? কারণ সামনে আপনাদের বিধানসভা ভোট রয়েছে, এই ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে চায় সরকার,
ভোটের আগে শুধুমাত্র এই টেসার রিক্রুটমেন্ট নয়, ভোটের আগে আপনাদের যত রিক্রুটমেন্ট আছে, সেটা পুলিশ রিক্রুটমেন্ট হতে পারে, সেটা আপনাদের টিচার রিক্রুটমেন্ট হতে পারে, যত রিক্রুটমেন্ট আছে সমস্ত কিছু কিন্তু ভোটের আগে, সেটা ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউপিএসআই, কেপিএসআই, এই সমস্ত রিক্রুটমেন্ট গুলো, বা আপনাদের যেটা এসএসসি, এটাও তো ভোটের আগে কমপ্লিট হয়ে যাবে। আর পিএসসিটা কতদূর কি করবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, হয়তো পিএসসি হয়তো মেরিট লিস্ট বার করে দিতে পারে ভোটের আগে আগে। কি বলছো? বলছে এই সরকারের প্রতিটা কাজে ঢিলেমি, একদম কথাটা খারাপ বলনি, আমাদের ধরেই, আচ্ছা এটা তো বললাম। তারপর ও ইন্টারভিউ এপিসি তে হবে। হ্যাঁ, ইন্টারভিউ তো এপিসি তেই হবে, এপিসি ভবনেই হবে, ইন্টারভিউ এপিসি ভবনেই হবে। দেখুন, আমি অনেক আগে থেকেই বলে আসছিলাম যে ইন্টারভিউ আপনার, আমি দেখবেন এর জন্য একটা এক্সিট পোল দিয়েছিলাম, যে এপিসি না ডিপিএসসি, এপিসি না ডিপিএসসি। তো সেখানে আমি বলেছিলাম যে দেখবেন মানে 99.9% এপিসি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এবার অনেকে প্রশ্ন করছিল যে দাদা তুমি বলছো যে ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করবে, তাহলে এত এত হিউজ পরিমাণ ক্যান্ডিডেট তাহলে কি করে সম্পূর্ণ করবে? তো দেখুন, আমি আবারও বলছি, সরকার চাইলে সব পারে। আগের বার 25 থেকে 30টা টেবিল করেছিল, এবার এবার যদি 50 থেকে 60টা টেবিল করে, তাহলে কিন্তু দ্রুত নিয়োগ নিয়োগ সম্পূর্ণ করতে পারে, ইন্টারভিউ সম্পূর্ণ করতে পারে, এবং এর শুধুমাত্র ইন্টারভিউ বাকি আছে, ইন্টারভিউ 1 থেকে 1.5 মাসের মধ্যে কমপ্লিট করে দিতে পারে, তারপরে মেরিট লিস্ট প্রকাশ করতে পারে। অমিত সর্দার বলছে ভেরিফিকেশনের ইন্টারভিউ কি আলাদা ডেটে হবে? ভেরিফিকেশন আর ইন্টারভিউ, হ্যাঁ, এই বিষয়টা এতক্ষণ ধরে বলছিলাম যে ভেরিফিকেশন আর ইন্টারভিউ এটা কিন্তু এবারে কি হবে, এবারে কিন্তু সমস্ত পত্রিকায় বা সমস্ত জায়গায় মানে বলা হচ্ছে যে ভেরিফিকেশনটা আগে হবে, বলা হচ্ছে। আদৌ এর সত্যতা বিষয় সম্পর্কে আমাদের কাছে এখনো তো কোনো সঠিক আপডেট বা সঠিক তথ্য পাইনি, এটা জানিয়ে দিতাম। কিন্তু গতবার কিন্তু আপনাদের দিনের দিনই হয়েছিল, আগে হয়েছিল না। আগে মানে আগে বলতে মানে আপনাদের যেমন এবার বলা হচ্ছে যে 2 দিন আগে ভেরিফিকেশন, তারপরে গিয়ে ইন্টারভিউ, এরকম যেটা বলা হচ্ছে এটা এখনো পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না। বিগত আমার তো মনে হয় না কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, আমার তো মনে হয় একই সঙ্গেই হবে, কারণ আবার এক্সট্রা দিন আমার মনে হয় না, আমার মনে হয় পূর্বে যেরকম হয়েছিল এরকমই হবে, এটা আমার অনুমান বা ধারণা। আচ্ছা, কি বলছো? যারা জিনিয়া বলছো, যারা যারা কি রাতি রাইটার হয়ে, ও যারা রাতারাতি রাইটার হয়ে গেল, ওরা তো এক্সট্রা কারিকুলামের মার্কস পাবে, ওরা তো এগিয়ে যাবে। জিনিয়া যেটা বলছে যে যারা যারা আপনার এক্সট্রা কারিকুলামের মার্কস, দেখুন এটা তো আমি এটা নিয়ে অনেক ভিডিও করে দিয়েছি, এটা নিয়ে অনেকবার বলেছি যে যারা দয়া করে ফেক ভাবে টাকা দিয়ে সার্টিফিকেট বানিয়েছে, তাদের কিন্তু 3 স্টেপে, এটা কিন্তু পর্ষদের কানে রয়েছে, পর্ষদ এটা নিয়ে ভেবেছে, এবং তাই কিন্তু পর্ষদ বলেছে যে 3 স্টেপে ভেরিফিকেশন হবে। তো শুধু আপনি একটা কোথা থেকে একটা ভুয়া সার্টিফিকেট নিয়ে দিয়ে দিলেন, সেটা কার্যকারী হবে? কখনোই নয়, সেটা কখনোই কার্যকারী হবে না। সেটা নিয়ে 3 স্টেপ ভেরিফিকেশন হবে। প্রথমে আপনাদের তথ্য যাচাই করা হবে, আপনি আপনার এলাকা ভিজিট হবে, তারপরে আপনি যেখান থেকে সার্টিফিকেটটা তুলেছেন সেখানে আপনাদের রেজিস্ট্রেশন দেখবে, সেখানে আপনাদের পূর্বের সমস্ত তথ্য দেখবে, শুধুমাত্র সার্টিফিকেট নিলেই হবে না। আচ্ছা, ও আরটিআই রিপোর্টটা দেখুন, আমি যে পোস্টগুলো করি সেই পোস্টগুলো একটু যদি ভালো করে পড়েন তাহলে পরে আশা করি বুঝতে পারবেন। হ্যাঁ, আমি তার জন্য দুঃখিত যে ওই পোস্ট করা হয়তো আমার উচিত হয়নি, এরকম অনেকেই বলছেন, যে আমাকে বলছেন অনেকেই দাদা তোমাকে বিশ্বাস করে। আমি দেখুন, আমি পোস্ট করার আগে উপরে লিখে দিয়েছিলাম সংগৃহীত, উপরে লিখে দিয়েছিলাম সংগৃহীত, আর নিচে লেখা ছিল আপনাদের সত্যতা যাচাই করা হয়নি। অর্থাৎ আমাকে হোয়াটসঅ্যাপে অনেক শিক্ষার্থী বন্ধুরা আছে যারা আমাকে ভালোবেসে বিভিন্ন তথ্য পেলে আমাকে পাঠায়, দাদা দেখো এটা, দেখো এটা, দেখো। তো আমাকে পাঠিয়েছিল, আমাকে পাঠিয়ে বলছে দাদা দেখো একজন পাঠালো যে আরটিআই করে এরকম এরকম এই পরিমাণ জেনারেল এত রয়েছে, ওবিসি এত রয়েছে, ইনসার্ভিস এত রয়েছে, এটা কি? তো আমি ওকে তখনই বললাম যে এটা দেখো, এটা ফেক, এটা মিলিয়ে দেখো, যোগ করে মিলছে না, এটা ফেক। তো তারপরেও সবাই যেহেতু পাঠাচ্ছে, তাহলে সব জায়গায় ছড়িয়েছে, এই জন্য আমি আমার ফেসবুকে পোস্ট করে উপরে লিখে দিয়েছিলাম সংগৃহীত প্লাস সত্যতা যাচাই করা হয়নি। তার মানে কি? তার মানে এটা সংগৃহীত মানে কেউ আমাকে দিয়েছে, কেউ আমাকে পাঠিয়েছে, সেটা পোস্ট করা হয়েছে, এবং নিচে আমি এর সত্যতা যাচাই করিনি, সেভাবে করে পোস্ট করে, সেটা একটু বুঝে নেবেন। আর যেটা আমার পোস্ট থাকবে সেখানে এসব কিছু লেখা থাকবে না, যে সত্যতা যাচাই করা হয়নি, সংগৃহীত, এসব কিছু লেখা থাকবে না। তো এটা সবাই পোস্ট করছে, তাই বলে আমি একটু পোস্ট করে দিই, তাছাড়া কিছু না। কিন্তু ওটা সম্পূর্ণই ফেক, কারণ আরটিআই করার সঙ্গে সঙ্গে আপনাদের আরটিআই রিপোর্ট পেয়ে গেল। সেদিন ফর্ম ফিল আপ হলো, আরটিআই করলে সময় লাগে না আরটিআই রিপোর্ট বার করতে, সস্তা। কি বলছো? সাউথ 24 পরগনা ইন্টারভিউ কবে হবে? দেখুন, কোন জেলার ইন্টারভিউ কবে হবে, গতবারের নিয়ম ধরে, গতবারে যেরকম হয়েছিল, যদি আপনাদের ক্রম অনুসারে হয়, তাহলে এতে আলিপুরদুয়ার, বিতে বাঁকুড়া, মানে এরকম পরপর হওয়ার কথা।
তো এটা নিয়ে এখনো পর্যন্ত ক্লিয়ার কিছু আমরা জানতে পারিনি, ক্লিয়ার জানতে পারলে অবশ্যই জানাবো। তবে ইন্টারভিউ আমরা যেটুকু যা আপডেট, সেটা পত্রপত্রিকার মাধ্যমে হোক বা অন্য মাধ্যমে হোক, যেভাবে জানতে পারছি যে আপনাদের ইন্টারভিউ এই জানুয়ারি জানুয়ারি ধরুন, ডিসেম্বর তো মনে করেন যে শেষই প্রায়, আপনার আজ আপনার 20 তারিখ, আজ 20 তারিখ রয়েছে, তার মাঝে আপনাদের 8-10 দিন রয়েছে। তো জানুয়ারি থেকেই ধরুন যে আপনাদের ইন্টারভিউ শুরু হচ্ছে, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারি, এভাবে করে আপনারা এগিয়ে চলুন। তো ডিসেম্বরকে টার্গেট রাখুন। দেখা গেলো যে ডিসেম্বরে যদি আপনাদের ডেট পড়ে যায়, দেখা গেলো 28 তারিখ বা 29 তারিখে ডেট পড়ে গেল, কথার কথা বলছি, 28 তারিখ রবিবার পড়ছে, মানে যদি ডিসেম্বরের মধ্যে যদি কোনোদিন ডেট পড়ে যায়, তো এই জন্য প্রস্তুতি নিয়ে রাখুন জোর কদমে। আপনি টার্গেট রাখুন যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। সেটা যেদিনই হোক, সে দুদিন আগে পরে, এটা তো স্বাভাবিক, এটা তো পর্ষদ বুঝবে। সুভাষ সুভাষ বলছে, পর্ষদ কি এখনো খোলসা করে যে ডিস্ট্রিক্ট না সেন্ট্রাল কি হবে নিয়োগ হবে, এই বিষয়ে পর্ষদের কাছে কি জানতে চাওয়া হয়েছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি যে প্রশ্নটা করছেন যে মানে ইয়েটা কাট অফটা সেন্ট্রাল ওয়াইজ হবে নাকি, সরি ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে নাকি স্টেট ওয়াইজ হবে, সেটা জিজ্ঞাসা করছেন। দেখুন, পর্ষদ এটা খোলসা করে কিছু বলেনি, তবে এই প্রশ্নটা আমি করেছিলাম যেদিন গিয়েছিলাম, এদিন সব রকম প্রশ্ন করেছিলাম, ওবিসি নিয়ে যা কিছু নিয়ে, এভরিথিং নিয়ে, সমস্ত রকম নিয়ে প্রশ্ন করেছিলাম। তো সেখানে কিন্তু আমাকে ওই একই কথাই বলা হয়েছিল যে ওই রিক্রুটমেন্টের বিষয়টা বলা হয়েছিল যে 22 স্টেটে যেরকম রিক্রুটমেন্ট হয়েছে, আশা করছি ওরকমই হবে। তো ওনারা প্রত্যেকটা কথার মধ্যে আশা করি বলে দেয়, আশা করছি বলে দেয়, যে প্রত্যেকটা কথার মধ্যেই বলে আশা করি বলে দেয়, আর বলে দেয় ওয়েবসাইটের দিকে ফলো রাখো। এই কথা বল তো তাদের মুখের উপর তার তর্ক করা যায় না, না আপনাকে সঠিক উত্তর দিতেই হবে, আপনার এত দূর থেকে আমি এসেছি সারাদিন নষ্ট করে, এ কথা তো বলা যায় না। তারা যেটা বলবে সেটাই শুনতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, অ্যাডমিট হারিয়ে গেছে, জিডি করা আছে, পর্ষদে গেছিলাম, ওরা 23 স্টেটের অ্যাডমিট নিয়ে কথা বলছে না, কি করব, 23-এর সার্টিফিকেট ডাউনলোড করতে পারিনি। আচ্ছা, কথা বলছে না বলতে পর্ষদে গিয়েছিলেন, কথা বলছে না বলতে কি বলছে এটা জানতে হবে। দেখুন, সমস্ত কিছুর সমাধান একটাই জায়গা, সেটা হচ্ছিল যেখান থেকে মানে উৎপত্তি, তো উৎপত্তি হলো পর্ষদ। তো পর্ষদেই ছুটতে হবে, সকলকে, কিচ্ছু করার নেই, সেখান থেকেই আমাদের সদুত্তর বার করার চেষ্টা করতে হবে। আর প্রথম কথা হচ্ছে, দেখুন আমি আপনাদের বলি, আপনাদের যদি কোনো জেরক্স থাকে, কোনো ডকুমেন্টস থাকে, সেগুলো করেই সুন্দর করে, সেটা জেরক্স থাকুক যাই থাকুক, সুন্দর করে রেখে দিন। এবং যার যা তথ্যের ভুল আছে, যেমন আমি আপনাদের বলি, মনে করেন অনেকের অ্যাডমিট হারিয়ে গেছে, অনেকের নামের স্পেলিং এ ভুল আছে, অনেকের এই সমস্ত যে ভুল ত্রুটিগুলো রয়েছে, আমি বলবো এর জন্য কোড রিপিট করে রাখুন, ওগুলো সঙ্গে নিয়ে যাবেন, এবং যার যা প্রমাণপত্র আছে সেগুলো সব নিয়ে যাবেন। দেখুন, আমি কথার কথা বলছি, আপনাদের 23 স্টেটের সার্টিফিকেট, কথার কথা ধরে নিচ্ছি, আপনার 23 স্টেটের সার্টিফিকেট দিল না, 23 স্টেটের সার্টিফিকেট দিল না, কিন্তু আপনি 23 স্টেটের সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, সবকিছু করেছেন, এবং পর্ষদ থেকে দেওয়া হলো না, তাহলে কি আপনি ইন্টারভিউতে বসতে পারবেন না? তো এরকম চিন্তা একদমই করবেন না। এরকম যদি চিন্তা থেকে থাকে, তাহলে একদম হাত থেকে পুরোপুরি বার করে দিন। আপনি টেট পাস, আপনি সার্টিফিকেট তুলতে পারেননি, আপনার কাছে যে কপি আছে, যা আছে সেটা নিয়ে, এবং অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে অবশ্যই চলে যাবেন। এবং আমি আবার বলছি, যদি ডেট পড়ে যায় কিছুদিনের মধ্যেই, বা ডিসেম্বরেই পড়ুক আর জানুয়ারি পড়ুক, যখনই ডেট পড়ুক, আপনারা কিন্তু, আমি বলবো যে যদি সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য অন্তত একবার পর্ষদে গিয়ে কথা বলে আসুন, সেটা বেস্ট হবে, নিজের মনে শান্তি পাবেন। দেখুন, আমি কি বলছি সেটা শুনে যতটা শান্তি পাবেন, তার থেকে বেশি শান্তি পাবেন নিজে গিয়ে শুনে। নিজে একবার একটা দিন কষ্ট করে, একটা দিন সময় নষ্ট হবে, এখান থেকে সোজা ট্রেন ধরবেন, শিয়ালদাতে নামবেন, নেমে ওখান থেকে মেট্রো ধরে করুণাময়ী ছিল মেট্রো স্টেশনে নামবেন, শিয়ালদা থেকে মেট্রো ধরে করুণাময়ী মেট্রো স্টেশন, ওখানে বেরোলে পরেই আপনাদের পর্ষদে চলে যেতে পারবেন, বেরোলেই পর্ষদ। সেখানে গিয়ে একটা দিন কষ্ট করে একটু নিজের সেলফ স্যাটিসফ্যাকশনটা নিয়ে আসুন, সেটা আরো বেস্ট হবে। আমি তো দেখুন, আমি তো নিজে গিয়েছিলাম, নিজে গিয়ে আমার সঙ্গে আমার একটা বন্ধু গিয়েছিল, তার যত প্রবলেম ছিল, এবং আপনাদের সমস্ত প্রশ্নের বিষয়ে আমি সময় জানতে চেষ্টা করেছিলাম। মিস্টার থ্যানোস বলছো 22-24 সেশন কি বসতে পারবে? দেখুন, 22-24 সেশন, আবারও বলছি যে আপনারা যদি প্রস্তুতি না নিয়ে বসে থাকেন, তাহলে আমি বলবো সম্পূর্ণ বোকামি করছেন বা ভুল করছেন। 22-23 বা আপনাদের 21-23 যারা আছেন, প্রত্যেকেই 100% প্রস্তুতি নিন, শুধু এটুকুই বলবো। প্রস্তুতি 100% নিন, শুধু এটুকুই বলবো। বাকি আর কোনো বিতর্কিত মন্তব্য করবো না, কারণ এটা নিয়ে আমি যদি এখন কোনো স্ট্যান্ড নিই, তাহলে বাকিরা যারা আছে তারা রেখে যাবে। শুধু এটুকুই বলবো যে অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখুন, প্রস্তুতি নিন, কারণ প্রস্তুতি না নিলে পরে শেষে দেখা গেল যে বিপদ হয়ে গেল, তাই না? বিপদ যাতে না হয়, আমি সেফ থাকতে পারি, সেটা। আর দেখুন, এবার আমি একটু আসি আপনাদের ডেমোর বিষয়টা নিয়ে একটু কথা বলি। সরি, ডেমোর বিষয়টা নিয়ে আমাকে জিজ্ঞাসা করছিলেন। তো ডেমো কটা, কি বলছো, অ্যাড্রেস চেঞ্জ হলে কি এফিডেভিট লাগবে?
না, অ্যাড্রেস চেঞ্জ হলে এফিডেভিট লাগবে না। অ্যাড্রেস চেঞ্জ হলে আপনাদের যে আপনি যে অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেসের সঠিক প্রুফ বা সঠিক যে ডকুমেন্টস সেগুলো সঙ্গে থাকবে। তাহলে অ্যাড্রেসের জন্য আপনাদের অ্যাড্রেস চেঞ্জের সঙ্গে কোর্ট এফিডেভিটের সঙ্গে নেই। কোর্ট এফিডেভিটের সম্পর্ক হচ্ছে আপনাদের কোন ডকুমেন্টসে ভুল আছে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরুন আমার নাম মিঠুন সরকার, আমার আধার কার্ডে আছে মিঠুন সরকার, আমার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেখানে মিঠুন সরকার আছে, কিন্তু দেখা গেলো কোনো একটা ওয়ার্ড ভুল আছে, SARKAR দেখা গেলো SERKAR আছে, তাহলে তার জন্য নিতে হবে। মানে এরকম যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে, এই ভুল ত্রুটিগুলোর জন্য কোর্ট এফিডেভিট। বা কোথাও টাইটেলে ভুল আছে, কোথাও নামের ভুল আছে, এই ভুল ত্রুটির জন্য কোর্ট এফিডেভিট। কোর্ট এফিডেভিট বলতে কি, এই যে ভুল, মনে করুন যে আপনার অ্যাডমিট কার্ড আর আপনার আধার কার্ড, এই যে দুটো মানে নামের স্পেলিং হোক বা যে স্পেলিং হোক যে ভুল আছে, তো কোর্ট এফিডেভিট মানে কি, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আপনাকে মানে বলছেন যে এই যে ব্যক্তি, এই যে যার অ্যাডমিট কার্ড এবং যার আধার কার্ড, এই দুজনই একই ব্যক্তি, তার সততা প্রমাণ করার জন্য কোর্ট এফিডেভিট। ভ্যালিড ক্যান্ডিডেট কত হতে পারে, ইন সার্ভিস বাদ যাবে কি? দেখুন, ইন সার্ভিস বাদ যাবে কি সেটা তো সময় বলে দেবে ইন সার্ভিস বাদ যাবে কিনা। তবে ইন সার্ভিস বাদ গেলে কম্পিটিশন অনেকটা কমে যাবে। আর আপনারা জানেন যে 22 তারিখে আপনাদের এনওএস কেসটা উঠতে চলেছে। 22 তারিখে এনওএস এর কেসটা উঠতে চলেছে, বুঝতে পারলেন? 22 তারিখে এনওএস এর কেসটা উঠতে চলেছে, দেখা যাক এনওএস দের ব্যাপারটা কি হয়। আর যেটা বলছেন 22 তারিখে এনওএস এর ব্যাপারটা উঠতে চলেছে। আর ভ্যালিড ক্যান্ডিডেট কতজন আছে সেটা আনুমানিক ধারণা আমরা ইউটিউবে অনেকবার দিয়েছি। আর আপনারা যারা আমাদের ইউটিউবে নেই অবশ্যই ইউটিউবে থাকবেন, কারণ আমরা প্রথমে কিন্তু ইউটিউবেই ভিডিও দেওয়া হয়, ইউটিউবে দেওয়ার পর তারপরে ফেসবুকে আসা হয়, ইউটিউব থেকে ভিডিও করে নিয়ে তারপরে ইউটিউবে আসা, তারপরে ফেসবুকে আসা হয়। তো অবশ্যই ইউটিউবে আপনাদের যে সমস্ত লাইভ ক্লাস বলুন, ম্যাথের ক্লাস বলুন, রিজনিং এর ক্লাস বলুন, সরি আপনাদের এই টিচার রিক্রুটমেন্টের যে সমস্ত ক্লাসগুলো, সেগুলো কিন্তু ইউটিউবেই আগে দেওয়া হয়। আর ভ্যালিড ক্যান্ডিডেট কত হতে পারে সেটা আমরা আগেও বলেছি। ভ্যালিড ক্যান্ডিডেট যদি ইন সার্ভিস বাদ যায় তাহলে কম্পিটিশন কিন্তু অনেকটা কমে যাবে। ইন সার্ভিস আনুমানিক ওই যে আপনাদের যে একটা ফেক বেরিয়েছে, ফেক হলে ওটা একেবারেই ফেক নয়। মোটামুটি আপনাদের বিভিন্ন ইংলিশ পেপার কাটিং থেকে শুরু করে, বাংলা পেপার কাটিং থেকে শুরু করে সমস্ত জায়গায় বলা হচ্ছে যে আনুমানিক ধরে নিন প্রায় 20,000 থেকে 25,000 মতো আপনাদের ইন সার্ভিসটা ফর্ম ফিল আপ করেছে। তাহলে এই সমস্ত ইন সার্ভিস যদি বাদ চলে যায় তাহলে কম্পিটিশন কিন্তু অনেক কমে যাবে। এখন ইন সার্ভিস বাদ যাবে কিনা সেটা সামনের দিন উঠবে। আর আপনাদের 22 তারিখে মানে আগামী হয়তো আজ আপনাদের 20 তারিখ, 21, 22 তারিখে এনওএস ডেটটা উঠবে এবং সম্ভবত আপনাদের ইন সার্ভিসটা সম্ভবত 28 তারিখ অথবা 23 তারিখ, আমার এটা একজ্যাক্ট মনে নেই, আমি জেনে জানাবো, ওটা উঠবে। আচ্ছা, কি বলছো? নীল বলছে, দাদা আমি 22 স্টেট পাস, ওএমআর শিট এ ভুল করে সাব ক্যাটাগরি এক্সাম্পেট করি, পর্ষদ বলে প্রবলেম হবে না। 22 স্টেট পাস, ওএমআর শিট ভুল করে, আচ্ছা বুঝতে পেরেছি। দেখুন, এই যে বিষয়গুলো, এগুলো যখন আপনাদের ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের সময় আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, সঠিক ডকুমেন্টস নিয়ে যাবেন আশা করছি। এই বিষয়টা আমি জিজ্ঞাসা করেছিলাম যে স্যার, বহু শিক্ষার্থীর প্রচুর রকম ভুল রয়েছে, যে আপনাদের কেউ ওএমআরে ভুল করেছে, কেউ আপনার ফর্ম ফিল আপে ভুল করেছে, অ্যাডিশনালে ভুল করেছে, ক্যাটাগরিতে ভুল করেছে। তো এগুলো তার জন্য তো প্রথমত এডিট অপশন পেয়েছিলেন, সেটা ঠিক করেছেন, ঠিক করে নেওয়ার। এবার যেগুলো ঠিক করা যাচ্ছে না তার জন্য ভেরিফিকেশনের সময় তো স্যার বলছিলেন তাহলে ভেরিফিকেশন কিসের জন্য? ভেরিফিকেশন মানে যেটা ভুল ত্রুটি আছে সেগুলো দেখে নিয়ে, চেক করে নিয়ে সঠিক শিক্ষার্থীদের নেওয়া এবং সেটাকে সঠিক করে দেওয়া। আচ্ছা, আমারও সেম প্রবলেম হয়েছে। হ্যাঁ, ওই তো রাখি সিং, তো একই উত্তর দিয়ে দিলাম একই সঙ্গে। ইন সার্ভিস কেস বলছে ইন সার্ভিস 23 তারিখ। হ্যাঁ, তাহলে ইন সার্ভিস কেসটা 23 তারিখ, 22 তারিখে আপনাদের এনওএসটা রয়েছে, আর ইন সার্ভিস কেসটা 23 তারিখে। তাহলে ইন সার্ভিসটা কেসটা কি হয় যদি ইন সার্ভিস বাদ চলে যায়? দেখুন, আমি মনে প্রাণে চাই যে ইন সার্ভিস বাদ চলে যাক। এখানে যদি কোনো ইন সার্ভিস থাকে তাহলে তার রাগ হবে। রাগ হওয়াটা স্বাভাবিক, কারণ সে চাইছে বাড়ির কাছে আসতে। কিন্তু ভাবুন, একটা বেকার যে বঞ্চিত, সেটা চাকরির আশায় আছে, তার স্বপ্ন পূরণ হবে, আর আপনার স্বপ্ন অলরেডি পূরণ হয়ে গেছে। আপনি দূরের কারণে, হয়তো বাড়ি আসার কারণে একজনের সিট খেয়ে দেবেন, একজনের স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। এটা তো ঠিক নয়, এটা কখনোই ঠিক নয়। আর প্রথম কথা, আপনি দূরে আছেন, আপনি মিউচুয়াল ট্রান্সফার বিভিন্ন কিছু আজ হোক কাল হোক আপনি ট্রান্সফার করে আসতে পারবেন বাড়ির কাছে। ভাবুন, যারা, আমি যে কথা বারবার বলি, যারা রেলের ডি গ্রুপে চাকরি করছে, আমার কয়েকটা বন্ধু আছে বাইরের রাজ্যে চাকরি করছে, কেউ গুজরাটে আছে, কেউ কেউ গুজরাটে আছে, কেউ আপনার মহারাষ্ট্রে আছে। তারা বছরের পর বছর বাইরে পড়ে আছে, আর আপনাদের একই রাজ্যে আছেন, একই জায়গায় আছেন, একই লেভেলে চাকরি। দেখুন, যদি হাই লেভেল হতো যে আপনি প্রাইমারি থেকে আপার প্রাইমারি, তাহলে তো 100% আপনাকে ওয়েলকাম জানাতাম।
কিন্তু একই লেভেলের চাকরি একই ক্যাটাগরি আমাদের মনে হয় বসতে দেওয়াই উচিত না। হ্যাঁ, অবশ্যই তাদের ট্রান্সফারের ব্যবস্থা করুক, আমি এটা অনুরোধ করবো যে তাদের ট্রান্সফারের ব্যবস্থা করুক, মিউচুয়াল ট্রান্সফার হোক, যে ট্রান্সফার হোক, ট্রান্সফারের ব্যবস্থা করুক, কিন্তু তারা কখনোই এই রিক্রুটমেন্টে বসে ফ্রেশদের চাকরি রিক্রুটমেন্ট পদগুলো খেতে পারে না। এটা খাওয়া উচিত নয়। এটা মানে আমি বলবো মানে বেকারদের জীবন শেষ করা হবে এটা। কারণ এখন প্রচুর শিক্ষক রয়েছে যাদের একাডেমিক স্কোর 27, 28, যারা চাকরি করেছে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করেছে। প্রচুর ক্যান্ডিডেট রয়েছে। আর আরো দেখুন, আরো ফর্ম ফিল আপ করেছে, আমি বলি আপনাদের, আরো ফর্ম ফিল আপ করেছে। তবে কিছু কিছু ফর্ম বাদ যাবে, যেমন আমি আপনাদের এই যে মনে করেন যে 2200 মতো 20-22 যেটা পূর্বের রিক্রুটমেন্টের, ওরা কিন্তু জয়েন হয়ে যাবে, ওদের 6 সপ্তাহের মধ্যে নিয়োগ করতে বলেছে, ওইগুলো বাদ যাবে। যদি এনওএস বাদ যায় তাহলে ওগুলো বাদ যাবে, যদি ইন সার্ভিস বাদ যায়, তো এগুলো যদি সব বাদ যায়, যদি যায়, তাহলে কম্পিটিশন কিন্তু অনেকটা কমে যাবে। কম্পিটিশন আমরা ওই 4:1 বলছিলাম, 4:1 বলছিলাম বা 3:1 বলছিলাম, সেটা কিন্তু প্রায় 2:1 এর কাছাকাছি চলে আসবে। রেলওয়ে গ্রুপ ডি এর ইন সার্ভিস এনওসি অ্যাপ্লাই করতে হবে কি? দেখুন, আপনি যে কোনো সরকারি চাকরি, সত্যজিৎ মাহাতো, যে কোনো সরকারি চাকরি আপনি যদি করেন, আপনাকে সেই ডিপার্টমেন্ট থেকে যদি অন্য ডিপার্টমেন্টে যে আসতে হয়, তাহলে আপনাকে 100% এনওসি নিয়ে আসতে হবে। আর আপনার যদি আপনি যদি মনে করেন মাধ্যমিক লেভেলে চাকরি করেন, আপনি যদি উপর লেভেলে যান, তাহলে আপনাকে কিন্তু সেই ডিপার্টমেন্ট ছাড়বে, সেই ডিপার্টমেন্ট থেকে আপনাকে ছেড়ে দেবে। কিন্তু আপনি যদি সেম লেভেলে আসেন, তাহলে কিন্তু ছাড়বে না, ছাড়তে চায় না বা ছাড়ে না। অমিত সর্দার বলছে, মোট কতজন অ্যাপ্লাই করেছে, তার কি কোনো ক্যাটাগরি ভিত্তিক পিডিএফ বের করবে ইন্টারভিউর আগে? না, সেটা তো কখনো পর্ষদ তো বের করবে না। এখন আপনারা যদি আরটিআই করেন, আরটিআই করে হয়তো সেটা জানতে পারবেন, কিন্তু আরটিআই করলে তার রিপোর্ট আসতে সময় লাগে। শম্পা কি বলছে, দাদা ভেরিফিকেশন আর ইন্টারভিউ কি, আচ্ছা এই কোশ্চেনের আনসার দিয়েছি একটু আগেই, ভেরিফিকেশনের ইন্টারভিউ কি একই দিনেই হবে নাকি আলাদা? দেখুন, গতবার তো একই দিনেই হয়েছিল, তো একই দিনই ধরে চলুন, কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে এবার আগে হবে। তো দেখা যাক কি হয়, এখনই পর্যন্ত আমরা এই বিষয়টা জানি না। নীল কি বলছো? দাদা বলছি 22 তারিখ আর 23 তারিখ ফাইনাল রায় দেবে নাকি জাস্ট হিয়ারিং রায় দিতে? দেখুন, ফাইনাল জাজমেন্টে দেবে কিনা এটা বলা যাচ্ছে না, তবে এনওএস হয়তো ফাইনাল। দেখুন, আমি এনওএস দের কথা একটু বলে দিই আপনাদের। এনওএস দের পর্ষদই কিন্তু এনওএস দের ক্ষেত্রে যে বিভিন্ন ওদের যে 17টা নথি, মানে এনওএস দের কিন্তু ভেরিফিকেশনের সময় খুব চাপে পড়ে যাবে। ওদের যে 17খানা নথি বা বিভিন্ন বিষয় রয়েছে, সেই সমস্ত নথি, সমস্ত কিছু, সেই যেখানে পড়াতো সেই সমস্ত স্লিপ, বিভিন্ন কিছু ব্যাপার আছে, সেইগুলো যদি সাবমিট করতে না পারে, তাহলে কিন্তু ওরা ভেরিফিকেশনে বাদ যাবে। তারপরেও জাজমেন্ট কি আসে দেখা যাক। আর ইন সার্ভিসদের ব্যাপারটা তো কি হয় দেখা যাক, কি বলা যাচ্ছে না ইন সার্ভিসের বিষয়টা। তবে যদি ইন সার্ভিসটা যদি কোর্টের নির্দেশে বাদ যায়, তাহলে বেকার যেগুলো আছে, যারা ফ্রেশ আছে, তারা একটু রক্ষা পাবে। কি বলছো? আদিয়ারেন বলছো, দাদা আমার ডিএলএড সার্টিফিকেটের বাবার নাম ভুল আছে, কি কোটোপিডিবিট করব? অবশ্যই কোটোপিডিবিট করবে। দেখুন, প্রথম কথা হচ্ছিল, ডিএলএড সার্টিফিকেটে যেখানে বাবার নাম ভুল আছে, ডিএলএড সার্টিফিকেট নেবে, আর সঙ্গে যে কোনো একটা আধার কার্ড হোক, মাধ্যমিকের অ্যাডমিট হোক, যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে কোর্টে দেখবে নিচে মৌরিরা থাকে, ওদেরকে বলবে যে আমার এই ডিএলএড এর সার্টিফিকেট ভুল আছে, আমি এই আমার অ্যাডমিট কার্ড বা এই আধার কার্ডে যেটা আছে এটা ঠিক হবে। তো ওরা কিন্তু সেটার উপর ডিপেন্ড করে একটা কোটোপিডিবিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে অবশ্যই করিয়ে নেবেন। 400-500 টাকা নেয় যার কাছ থেকে যেরকম নিয়ে পড়ে। মুস্তাফিজ বলছে, দাদা ভ্যাকান্সি কি বাড়বে? দেখুন, ভ্যাকান্সি বাড়বে কিনা সেটা তো সময় বলে দেবে, তবে এটুকু শুধু বলছি, ভ্যাকান্সি বাড়তে পারে, কারণ যেহেতু 2000 মতো আপনাদের 2000 মতো বিদ্যালয়ে 5 ইনক্লুড করা হচ্ছে, সেখানে একজন করে টিচার নিলেও মিনিমাম 2000 মতো শূন্যপদ বাড়াতে হয়। কিন্তু এই সরকারের বলে তো কোনো কিছু বলে বিশ্বাস নেই। তবে টার্গেট ওই 13,400 রাখুন, যদি 1500-2000 বাড়ায় সেটা আমাদের ধরে নিন যে কপাল। সুদীপ বলছে, দাদা টোটাল ফর্ম ফিল আপ ক্যাটাগরি ওয়াইজ আরটিআই করো প্লিজ। আচ্ছা, আমাকে করতে বলছো, অবশ্যই চেষ্টা করবো। 22-24 সেশন নিয়ে কিছু বলুন। বলেছি 22-24 সেশন বললাম তো, প্রস্তুতি নিন, অবশ্যই প্রস্তুতি নিন। 22-24 সেশনে যারা আছেন তারা অবশ্যই প্রস্তুতি নিন। প্রস্তুতি না নিয়ে বসে থাকবেন, এটা বোকামি হবে, চরম বোকামি হবে প্রস্তুতি না নিয়ে বসে থাকা।
আর আপনাদের এবার একটু ইন্টারভিউ এর ব্যাপারটা বলি। দেখুন, ইন্টারভিউ এর আমরা ম্যাথের যে কোশ্চেন গুলো, মানে ম্যাথের যে কোশ্চেন, অর্থাৎ ম্যাথের ইন্টারভিউ রিলেটেড, ম্যাথে যেখান থেকে দেখুন, আমি কিন্তু একটা আপনাদের কথা বলি যে ইন্টারভিউ আপনি কোশ্চেন কি পারলেন না পারলেন সেটা বড় কথা নয়, কিন্তু টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউয়ে কিছু কোশ্চেন রয়েছে। যেমন আপনি বাচ্চাদের মনে করেন 1 থেকে 5 পর্যন্ত পড়াবেন, আপনি যদি গুণনীয়ক কাকে বলে সেটা না জানেন, আপনি যদি ভাগ কাকে বলে সেটা না জানেন, সঠিকভাবে যদি না বোঝাতে পারেন, তাহলে আপনি বাচ্চাদের কি পড়াবেন? তো এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে জানতেই হবে। আপনি হয়তো দুটো একটা জিকে কোশ্চেন পারলেন না, সেটা ডাজেন্ট ম্যাটার, সেটা তো ইফেক্ট ফেলবে না। কিন্তু আপনাদের এই বিষয়গুলো, সাবজেক্ট ওয়াইজ যে বিষয়গুলো রয়েছে, সেগুলো একটু কিন্তু কনসেপ্ট নিয়ে যেতে হবে। তো তার জন্য কিন্তু আমরা একদম সেই লাস্ট মিনিট সাজেশন বলতে পারেন, ম্যারাথন ইন্টারভিউ বলতে পারেন, সমস্ত ক্লাসগুলো এবং বিগত বছরের যে ধরনের প্রশ্ন করা হয়েছিল সেই রিলেট রেখে আমরা কিন্তু একটা কম্প্যাক্ট পিডিএফ তৈরি করেছি। সেটা ম্যাথের উপর রেডি করেছি এবং সেটা আমরা ক্লাসও করে দিয়েছি ইউটিউবে ক্লাস করানো হয়েছে, ফেসবুকে করানো হয়নি, ইউটিউবে করে দিয়েছি। মিঠুন দা হেল্পলাইন যে ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে আমরা কমপ্লিট করিয়েছি, সেটা দেখে নেবেন। আর যারা পিডিএফ চাষ, এরপর আমরা ইংলিশের উপর নিয়ে আসবো, ইংরেজির উপর নিয়ে আসবো, ইংরেজিটা দেখবেন। হ্যাঁ, আশা করি আপনাদের যদি ইংরেজি থেকে মানে 1 থেকে 5 পর্যন্ত কিছু জানতে চাই, বা দেখবেন ওই রিলেট থেকেই আসবে বা ধরবে, আশা করছি। আর আমরা সবকিছু রেডি করার পর দেখুন, আবার বলছি, আমরা যে পিডিএফ গুলো আগে ফ্রি দিয়েছি, প্রথম দিকে ফ্রি দিয়েছি, কিন্তু ফ্রি দিয়ে আমার একটু বদনাম হয়ে গেছে, সিরিয়াস বলছি। এই ফ্রি পিডিএফ দিয়ে সবাই বাজারে 400-500 বিভিন্ন দামে বিক্রি করছে, বিশাল বিশাল মানের পিডিএফ। কিন্তু আমি প্রথমে ফ্রি দিয়ে তার অনেক বদনাম হয়েছে, অনেক মানে কি বল, অনেক অনেক হীনমন্যতায় ভুগতে হয়েছে। এই জন্য আর ফ্রি জিনিসটা আর নেই, ঠিক আছে? উপকার করতে গিয়ে উপকারের বাগে খায়, তো সে বাঘটা খেয়েছে আমাকে। তো এই জন্য আর উপকার করাটা বন্ধ, এখন সবাই যেটা করছে আমাকেও সেটা করতে হবে। তাতে কেউ নেবে না নেবে, কিন্তু ক্লাসটা নিতে হবে না, নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার ইউটিউব থেকে, ফেসবুক থেকে, যেখান থেকে ক্লাসটা দেখে নিন, নোট করে নিন, কোনো সমস্যা নেই। কি বলছো? ম্যাথের কোশ্চেন গুলো পিডিএফ কোথায় দেবেন? ম্যাথের কোশ্চেন পিডিএফ গুলো দেওয়া হয়নি, জাস্ট ক্লাস করা হয়েছে। ক্লাসটা দেখুন অবশ্যই। আর কোশ্চেন পিডিএফ আমাদের আমরা হয়তো আজকালের মধ্যে ইংলিশটা কমপ্লিট করবো। ইংলিশটা কমপ্লিট করার পর তারপরে সেগুলো করা হবে। তারপর সেগুলো আমরা সবগুলো এক জায়গা করে নিয়ে, তারপরে আমাদের প্যাডাগোগির উপর একটা করতে হবে। প্যাডাগোগি তো মাস্ট, প্যাডাগোগি অর্থাৎ এডুকেশনের উপর একটা করতে হবে। কি বলছো দাদা? ফাইল নিয়ে ইন্টারভিউ রুমে যাব, ডেমো দেওয়ার সময় ফাইলটা কিছু যেটা দেখুন, আমি আপনাদের যে আমার যে ইন্টারভিউ এর যে ভিডিওটা দেখে ওই কথা প্রশ্নগুলো করছেন যে ফাইল নিয়ে, আমি যখন ওটা দিয়েছিলাম, ওটা হচ্ছে আপনার পুলিশ রিক্রুটমেন্টের জন্য। ওটা পুলিশ রিক্রুটমেন্টের জন্য আমি বলেছিলাম ওটা, সেখানে ফাইলের ব্যাপারটা ছিল। কিন্তু আপনাদের এই টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ফাইল আপনার নিতে হবে না, খালি হাতেই যেতে হবে। তো এখানে ফাইল রাখার কোনো ব্যাপার নেই। আর যদি ফাইল নেওয়ার কোনো ব্যাপার নেই, আর যদি ফাইল নিতে হয়, সামনে এরকম করে আমি তো দেখিয়েছি, যেরকম ভাবে দেখিয়েছি, সামনে নিয়ে ওরকম বসবেন। ফাইল নেওয়ার কোনো ব্যাপার নেই, এখানে আপনাকে ফাইল নিয়ে যেতে হবে না, খালি হাতে যেতে হবে, চিন্তা নেই। ডেমো কি সাবজেক্টে দিতে হবে নাকি অন্য সাবজেক্টে দেওয়া ভালো হবে? দেখুন, ডেমো সাবজেক্টে দিতে হবে বলতে, আপনি যদি বাংলার স্টুডেন্ট হন, দেখা গেলো আপনি ইন্টারভিউ রুমে গেলেন, আপনি বাংলার স্টুডেন্ট, আপনাকে বললো যে আপনি, ওরা তো জানবে যে আপনি কিসের অনার্স করেছেন। আপনি বললেন বাংলার, তখন আপনি বললেন যে তুমি কিসের উপর ডেমো দিতে, তখন বাংলা। তখন ওরা হঠাৎ করে বলে বসে, না আপনি তো বাংলার স্টুডেন্ট, বাংলায় না, আপনি অন্য কোনো সাবজেক্টের উপর দিন, এরকম বলে বসতে পারে। তো এই জন্য আমি বলেছি আপনাদের 5 থেকে 6টা বা 6টা থেকে 7টা ডেমো তৈরি করবেন। একটা বাংলার উপর করলেন, একটা পরিবেশের উপর করলেন, একটা গণিতের উপর করলেন, একটা ইংরাজির উপর করলেন, এরকম 4টে থেকে 5টা, মানে এক একটা সাবজেক্ট থেকে, এক একটা ক্লাস থেকে দুটো করে করলেই আনা। যেমন আপনি চুজ করবেন যে আমি ক্লাস 2, 3, 4 এই 3টে বেছে নিলাম, এর মধ্যে থেকে যেভাবে করে করবেন ডেমো, সেটাই বেস্ট হবে। আর ডেমো আপনাদের সচরাচর এরকম ভাবেই দেওয়া হবে, হয়তো বলতে পারে যে মানে প্রথম কথা হচ্ছে বলা হবে আপনি ডেমো দিন আপনার ইচ্ছা মতো, এরকমই বেশি থাকবে যে আপনি কিসের উপর ডেমো দিতে চান। তখন বললেন যে আমি অমুক সাবজেক্টের উপর ডেমো দিতে চাই, এরকমই বেশি হবে। কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো এরকমও বলতে পারে যে আপনি পরিবেশের উপর ডেমো দিন, অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি গণিতের উপর ডেমো দিন, এরকম হতে পারে। কিন্তু তার মানে এরকম কখনোই হবে না, আশা করছি, যে আপনি অমুক সাবজেক্টের, অমুক অধ্যায়ের, অমুক জায়গা থেকে ডেমো দিন, এটা কখনো পসিবল নয়। আর যদি এরকম বলবে না, এরকম ধরে নিন, মানে 99.9% এরকম বলবে না, আপনাকে এরকমই হয়তো বলতে পারে যে আপনি একটা ডেমো দিন। বেশিরভাগ ক্ষেত্রে এরকম হবে, আপনি ডেমো দিন। এখন আপনি আপনার ইচ্ছা মতো বললেন যে স্যার আমি গণিতের উপর ডেমো দিতে চাই, ঠিক আছে দাও। আচ্ছা, এরকম হতে পারে আপনি বললেন যে আপনি গণিতের উপর ডেমো দেবেন, দিতে চাই, তখন বললো না তুমি তো ম্যাথের স্টুডেন্ট, তুমি বাংলার উপর দাও, এরকম হতে পারে খুব জোর। কিন্তু তার মানে আমি বুঝতে পারছেন আপনি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি যে আপনারা
4টে ডেমো 100% রেডি করুন। একটা বাংলার উপর, একটা পরিবেশের উপর, একটা গণিতের উপর, আর একটা হচ্ছে আপনার ইংরেজির উপর। 4টে সাবজেক্টের উপর 100% ডেমো রেডি করুন। মানে 100% বলতে নিজের সেরা দিয়ে 4টে বাছাই করুন যে আমি এই 4টে ডেমোই মানে একদম মনে প্রাণে, তারপরে বাকি আর 2-3টে রেডি করুন। কিন্তু ওই 4টে আপনাদের মেন থাকবে, একটা বাংলার উপর, একটা পরিবেশের উপর, একটা গণিতের উপর, একটা ইংরেজির উপর। মানে আমাকে যে টপিক থেকে বলবেন সেই টপিক থেকেই ডেমোটা করতে পারি। বুঝতে পারলেন ব্যাপারটা? এটা হচ্ছে মূল বিষয়। কি বলছো 22 স্টেট পাস সার্টিফিকেট কি করে পাবো? সেটা তো বলেছি, পম্পা। হ্যাঁ পম্পাই তো, হ্যাঁ পম্পা বান্দরি। তো এটা আমরা একটু আগেই বলেছি যে 22 স্টেট পাস সার্টিফিকেট পেতে গেলে আপনাদের এখন পর্ষদে ছুটতে হবে, পর্ষদে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। কারণ আমরা যখন গিয়েছিলাম তখন বলেছিল দেওয়া হবে, কিন্তু এতদিন হয়ে গেল এখনো দেওয়া হচ্ছে না। তার মানে পর্ষদে গিয়ে আলোচনা করতে হবে বা কথা বলতে হবে। তো সবাই মিলিত হয়ে 2-4 জন যান, তাহলে আরো বলো না, 10-এর লাঠি 1-এর বোঝা। আচ্ছা কি বলছো দাদা? উজ্জ্বল মন্ডল বলছে দাদা ইন্টারভিউ তে সব থেকে কত কম নম্বর দিতে পারে? আচ্ছা কম নম্বর কত দিতে পারে? দেখুন আমাদের কাছে এটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমরা বিগত বছরের যে মেরিট লিস্ট, সেটা যদি আমরা দেখে আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, দেখবে মিঠুনদা বলে সার্চ করলে পেয়ে যাবে, আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। মিঠুনদা বলে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে দেওয়া আছে, পিডিএফটা খুঁজে নিতে হবে। আবারও বলছি, দেওয়া 100% আছে, আমি দিয়ে রেখেছি। সেখানে বিগত বছরের যে মেরিট লিস্ট, সেখানে আমি দেখেছি যে প্রচুর শিক্ষার্থী কিন্তু 10-এ 10 পেয়েছিল। আবার অনেক শিক্ষার্থী কিন্তু 3 পেয়েছে। 3 মানে সর্বনিম্ন আমি দেখলাম 3 পেয়েছে, বা 2.90 এরকম পেয়েছে। তার মানে কি আপনাকে 1.5 দিয়েছে, বা আপনাদের ইন্টারভিউ 2 আর ডেমনস্ট্রেশনে 2, সরি ইন্টারভিউ 1.5 আর ডেমনস্ট্রেশনে 1.5 এরকম করে দিয়েছে। সর্বনিম্ন ওই 2.90 আর 3, আর সর্বোচ্চ 10-এ 10 কিন্তু প্রচুর শিক্ষার্থী পেয়েছিল গতবার। এবারও পাবে আশা রাখছে অনেকেই। আর যার যত একাডেমিক বেশি আছে এবং তারপরে সে ইন্টারভিউ যত ভালো করবে, তার কিন্তু র্যাঙ্কিং তত ভালো হবে। আর র্যাঙ্ক যত যার ভালো হবে, সে কিন্তু তত বাড়ির কাছে থাকতে পারবে, নিজের ডিস্ট্রিক্ট যারা চুজ করেছে। কি বলছো দেবারাম সিংহ বলছে দাদা ইন্টারভিউ রুমে কি বোর্ড ওয়ার্ক করতে হয়? বোর্ড ওয়ার্ক করতে হয় বলতে, হ্যাঁ অবশ্যই। আপনি যখন বাচ্চাদের পড়াবেন, বাচ্চাদের যখন বোঝাবেন, বোর্ড ওয়ার্ক বলতে, আচ্ছা তুমি ওই বিষয়, তারপর তোমাদের শ্রেণী, ওটা অবশ্যই সঙ্গে প্র্যাকটিস। যদি ওটা কথা বলে থাকো তাহলে অবশ্যই ওটা প্র্যাকটিস করে যাবে। বোর্ড ওয়ার্ক বলতে বিষয়, শ্রেণী, ওটা কথা বলছো হয়তো, ওটা অবশ্যই তোমাকে প্র্যাকটিস 100%। এটা এইভাবে প্র্যাকটিস রাখবে যে তুমি মুখে কথা বলছো, বাচ্চাদের সঙ্গে ঢুকেই শ্রেণীতে কথা বলছো আর লিখছো। এটা প্র্যাকটিস না করলে কিন্তু একবারে হবে না। ওটা প্র্যাকটিস করো। আর আমি গতকাল রাতে আমার এখানে যারা ছিল তারা ইন্টারভিউ ডেমো দিচ্ছিল, তো আমি একটা ওটা মজা করছিলাম, সেই মজাটা পোস্ট করেছি। সেই মজার নিচে আমাকে অনেকেই বলছে দাদা তুমি তারিখ ভুল করেছো। আরে বাবারে, ওখানে ভুলভালই লেখা ছিল, আমি জাস্ট ওটাকে মজা করছিলাম, ওই একটু করছিলাম। ঠিক আছে। দাদা আমার কাছে কি আইএস কি প্রশ্নটা করলে? অ্যাকচুয়ালি ফেসবুকে লাইভ করার এক্সপিরিয়েন্স নেই। ফেসবুকে আমি নতুন ঢুকছি, মানে ফেসবুকে অ্যাকচুয়ালি ইউটিউবে লাইভ করি, তো কমেন্ট গুলো চলে যাচ্ছে, বুঝতে পারছি না। দাদা আমার ডিএলএড সার্টিফিকেট, বাবার নাম তো বললাম তোমাকে। দাদা ড্যান্স অ্যান্ড আর্ট কি শর্মা কি বলছো? শর্মা দাস বলছো দাদা আমার ড্যান্স অ্যান্ড আর্টে এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট গুলো কি গ্রান্টেড নয়? না দেখুন, কেন এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট গ্রান্টেড হবে না? যদি আপনাদের সেটা পর্ষদের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া পূর্ণ হয়, যদি আপনাদের সেটা স্টেট লেভেল অথবা স্টেট লেভেল অথবা সেন্ট্রাল লেভেলের হয়, সেটা যদি আপনাদের অথরাইজেশন হয় সেন্ট্রাল বোর্ডে অথবা আপনাদের স্টেট বোর্ডে, তাহলে অবশ্যই আপনি গ্রান্টেড। আর অবশ্যই যাদের যা এক্সট্রা কারিকুলাম আছে, যদি কনফিউশন থাকে 100%, আমি বলবো কনফিউশন থাক না থাক, অবশ্যই সঙ্গে এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট গুলো নিয়ে যাবেন। অবশ্যই এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট গুলো সঙ্গে নিয়ে যাবেন, শুধু এটুকু বলবো। কি বলছো 23 স্টেট সার্টিফিকেট কবে ডাউনলোড করতে পারবো? এটা নিয়ে অনেকবার বলেছি সোনু মিদ্যা, আপনাকে অবশ্যই আমি বলবো, আমি অনেকবার বলেছি যে আমরা এটা নিয়ে পর্ষদে গিয়েছিলাম, পর্ষদ থেকে বলেছিল যে 14 যখন দেওয়া হচ্ছে, আশা করছি 22-23 দেওয়া হবে। তো যেহেতু দেওয়া হচ্ছে না, অবশ্যই আপনারা একবার
একবার পর্ষদে যান, সবাই মিলেমিশে একসঙ্গে যান, তাহলে সেটা ভালো হবে। কি বলছো, কবে শুরু হতে পারে দাদা? শুরু হতে পারে কবে এটা দেখো, প্রদীপ কে প্রদীপ প্রদীপ দাস বলছে, ধরে রাখো, দেখো তোমরা ডিসেম্বর জানুয়ারি আশা করছি জানুয়ারি থেকে তো শুরু হবে, এটা আমরা ধরে রাখো জানুয়ারি থেকেই, জানুয়ারি ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারি, ডিসেম্বর তো শেষই হয়ে গেল, জানুয়ারি থেকে ধরে রাখো। দাদা কি বলছো? বঙ্গীয় সঙ্গীত পর্ষদ থেকে মিউজিক এর এক্সাম হয়েছিল, বঙ্গীয় সঙ্গীত পর্ষদের সার্টিফিকেট কি ইন্টারভিউ বোর্ডে এক্সট্রা কারিকুলাম হিসাবে দেওয়া যাবে? আমি আবারও বলছি, আপনাদের যার যা সার্টিফিকেট আছে ময়ুকা অবশ্যই সঙ্গে, ময়ুকা দা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, আপনাদের যার এক্সট্রা সার্টিফিকেট অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। ভেরিফিকেশনের সময় যদি ওটা গ্রান্টেড হয় তাহলে আবার নম্বর পাবেন, আর যদি গ্রান্টেড না হয় তাহলে সঙ্গে আবার কল দেওয়া করে নিয়ে চলে আসবেন। ওটাই। কি বলছে স্যার, আমি কে ইউনুস বিশ্বাস বলছে, স্যার আমি ইগনু ওপেন ইউনিভার্সিটি থেকে 2019 জানুয়ারি 21 ডিসেম্বর গ্রাজুয়েশন করেছিলাম, কিন্তু একসঙ্গে 19-21 সেশন এ রেগুলার ডিএলএড করেছি, একই সঙ্গে 19-21 সেশনে রেগুলার ডিএলএড করেছি। তো আর ফর্ম ফিল আপের সময় দুটোই শো করেছি এইখানে। আচ্ছা, দেখুন আবারও বলছি, এটা আপনাদের আমি আগেও বলেছি যে ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন কিন্তু আপনাদের পারমিশন দিয়ে দিয়েছে অনেক আগেই, যে একটা ডিস্টেন্স একটা রেগুলার ডিগ্রি করা যায়, এবং যারা পূর্বে করেছে তাদেরটাও গ্রান্টেড মানে গ্যাজেট প্রকাশ করে দিয়েছে। তো এই জন্য ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন অনুসারে কোনো প্রবলেম নেই, আপনারা শো করতে পারেন। এখন সেটা এই রাজ্য সরকার সেটা কিভাবে নেবে সেটা দেখার, তবে আমার মনে হয় কোনো প্রবলেম হবে না এক্ষেত্রে, কারণ যেহেতু ইউজিসি পারমিশন দিয়ে দিয়েছে। এডুকেশন সাবজেক্টের উপর প্রাইমারি কেমন কোশ্চেন হতে পারে, প্লিজ একটু ভিডিও দিন। দেখুন, এডুকেশন সাবজেক্টের উপর দেওয়া হয়নি, আমরা যত কোশ্চেন, আমরা কিন্তু কোশ্চেন রেডি করে দিয়েছিলাম, বাংলার উপর কেমন কোশ্চেন হয়, ইতিহাসের উপর কেমন কোশ্চেন, আমি পরপর আপলোড করবো, পরপর আমি আপনাদের ফেসবুকে আপলোড আগেও করেছিলাম, হয়তো সেগুলো ফেসবুকে কি হয় বলুন তো, ফেসবুকে থাকে না, ফেসবুকে আপনি মানে থাকে না বলতে থাকে, খুঁজে পাওয়া কঠিন হয়। এই জন্য আপনারা ইউটিউবটা ফলো করবেন, মিঠুন দা হেল্পলাইন, ওখানে কমিউনিটি পোস্টে যাবেন, দেখবেন সমস্ত পোস্টিং পোস্ট করা আছে, ওটা তো আর খুঁজে পাওয়া সহজ হয়। আমার এখানেও কিন্তু আমাদের বাংলার উপর, ইতিহাসের উপর, ভূগোলের উপর, জীবন বিজ্ঞানের উপর, ম্যাথের উপর, যার যে অনার্স সাবজেক্ট আছে সেগুলোর উপর সবগুলো দেওয়া ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল বিষয়। তো তারপরেও আমি আবার নেক্সট আবার আমি ম্যাথ তো অলরেডি করে দিয়েছি ইউটিউবে, এরপরে ইংলিশ, এরপরে এডুকেশন পরপর করে দেবো। দাদা ইডাব্লিউএস এর কাট অফ কত যাবে? ইডাব্লিউএস নিয়ে আবার কান্নাকাটি ফটো দিচ্ছ কেন? ইডাব্লিউএস মানে তো সোনার হরিণ, ইডাব্লিউএস নিয়ে আবার কান্নাকাটি ফটো দিচ্ছ, এটা তো ঠিক না। ইডাব্লিউএস এখন ইডাব্লিউএস এর এখন এসটি দের থেকেও কম কাট অফ যায়, ইডাব্লিউএস দের এখন এসটি দের থেকেও কম কাট অফ যায়। তো ইডাব্লিউএস আছে মানে তোমার তো সোনায় সোহাগা, তো এত কিছু চিন্তার কিছু নেই। ইডাব্লিউএস দের এসটি দের যে কাট অফ, সেই কাট অফের কাছেই ধরে রাখো। কোয়েল দাস বলছে, দাদা ডেমোতে ইন্টারভিউ এর কি ক্লাস মেনশন করে দেবেন? ডেমোতে ইন্টারভিউ এর ক্লাস কি মেনশন করে দেবেন? না দেখুন, বললাম ইন্টারভিউ এর ক্লাস মেনশন বলতে, ক্লাস মেনশন হয়তো করবে না, আপনাকে হয়তো সর্বোচ্চ বলতে পারে আপনি পরিবেশের উপর থেকে দিন, বা আপনি গণিতের উপর থেকে দিন। আপনি যেটা বলছেন যে ক্লাস মেনশন করে দেবে কিনা, আমার তো মনে হয় না ক্লাস মেনশন করে। গতবার যদি এরকম হয়নি, আমি এরকম কারোর কাছে শুনতে পাইনি যে ক্লাস মেনশন করে দিয়েছে, তুমি অমুক ক্লাস থেকে দাও, অমুক কিছু, এরকম খুব কমই হয়েছে, হয়তো হলে পরে হয়তো 1001টা হয়েছে, সেটা ব্যাড লাক। আর দেখুন একটা বিষয় কি বলুন তো, আপনার ক্লাস 2-তে আপনি এমন একটা টপিক, এমন 4টে টপিক চুজ করবেন যে টপিকগুলো দেখবেন ক্লাস 2-তেও আছে, ক্লাস 3-তেও আছে, বা ক্লাস 3-তেও আছে, 4-এও আছে, এরকম টপিক চুজ করবেন, তাহলে প্রবলেম হবে না। টপিক চুজ করা নিয়ে মেন বিষয়। কি বলছে সুস্মিতা চৌধুরী বলছে, কলেজ থেকে এনসিটি অ্যাপ্রুভাল সার্টিফিকেট তো দেয়নি, ওটা কি লাগবে? কলেজ থেকে এনসিটি অ্যাপ্রুভাল সার্টিফিকেট, দেখুন আপনাদের যদি আপনাদের কলেজটা যদি এনসিটি অ্যাপ্রুভাল থাকে, যদি থেকে থাকে, তো আমি যে ভেরিফিকেশন সময় যে ডকুমেন্টস লাগে তার ভিডিও কিন্তু আমি করে দিয়েছি, ফেসবুকেও দিয়েছি বা ইউটিউবে দিয়েছি। এবার যে ডকুমেন্টস গুলো লাগবে তার মধ্যে কিন্তু এনসিটি অ্যাপ্রুভাল সার্টিফিকেট এসব কিছু উল্লেখ ছিল না, তার মানে তো এগুলোর কোনো আমার মনে হয় না খুব একটা প্রয়োজনীয়তা আছে।
যেগুলো চাইনি সেগুলো তো প্রয়োজন নেই। ভেরিফিকেশনের সময় যে যে ডকুমেন্টস গুলো লাগে আমি সেগুলো কিন্তু আপনাদের অফিসিয়াল নোটিশ দেখে, অফিসিয়াল নোটিশ বলতে এই যে বিগত আপনাদের যে 23-এর দিকে যে ইন্টারভিউ গুলো হয়েছিল, হ্যাঁ, এই আপনাদের 8 ফেসে যে রিক্রুটমেন্ট গুলো হয়েছে, 8 ফেসে যে ইন্টারভিউ গুলো হয়েছিল, সেখানে ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস তা কিন্তু আমরা বলে দিয়েছি। কি কি ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে, কিভাবে রেডি করতে হবে, কত কপি ফটো লাগবে, হ্যাঁ, কিভাবে কোনগুলো সেলফ অ্যাটাস্টেড করতে হবে, সমস্ত কিছু ভিডিওতে বলেছি। সেটা দেখবেন আমাদের ইউটিউবে দেওয়া আছে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। কি বলছো কুলসাম, বলছো কোন জেলা থেকে ইন্টারভিউ শুরু হতে পারে? দেখুন, ক্রম অনুসারে বিগত বছরের মতো যদি ক্রম অনুসারে দেয় তাহলে পরে আপনাদের এ দিয়ে শুরু, যে সমস্ত জেলাগুলো প্রথমে এ দিয়ে শুরু, যেমন আলিপুরদুয়ার, যদি এরকম অনুসারে দেয় তাহলে এরকম ভাবে শুরু হবে বিগত বছরের মতো দিলে পরে। কি বলছো সুমনা, বলছো দাদা রিসেন্ট 22-25 সেশনে গ্রাজুয়েশন করেছে তাদের তো সার্টিফিকেট নেই, তো এটা লাগবে কি? 22-25 সেশনে গ্রাজুয়েশন করেছে, দেখুন, যাদের সার্টিফিকেট হয়নি, কারণ ওখানে ভেরিফিকেশনের যে ছিল সেখানে বলা ছিল ফাইনাল মার্কশিট আর সার্টিফিকেট। তো ফাইনাল মার্কশিট আর সার্টিফিকেট যদি না দেওয়া হয়, আপনি প্রভিশনাল সার্টিফিকেট তুলে নেওয়া যায়, ইউনিভার্সিটিতে গিয়ে প্রভিশনাল সার্টিফিকেট তুলে নেওয়া যায়, সেই প্রভিশনাল সার্টিফিকেট ইউনিভার্সিটি থেকে তুলে নেবেন, চালু হয়ে যাবে। কত বেজে গেল? ইন্দ্রাণী মিত্র বলছে 22 স্টেট সার্টিফিকেট কবে পাবো? 22 স্টেট নিয়ে তো একই প্রশ্ন, এই আমি 22 স্টেট নিয়ে এসেছিলাম, 22 স্টেটের সার্টিফিকেট নিয়ে। তো পর্ষদ থেকে তো আমাদের বলেছিল যে 14 দেওয়া হচ্ছে, মানে 22-23 আশা করি দিয়ে দেওয়া হবে, খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে, কিন্তু দেয়নি। তো আমরা আবার বলছি আপনারা সবাই যারা 22 স্টেট আছেন সবাই একটা গ্রুপ করুন, প্রয়োজন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন করুন, সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন করুন, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন করুন, সেখান থেকে 22 স্টেট যারা আছেন সেখানে সবাই একত্রিত হয়ে একদিন চলে যান প্রসাদে চলে যান, সেটা বেস্ট হবে। ইন্দ্রাণী, তোমাকে বললাম, মানে তোমাকে বলতে যারা 22 আছে সবাইকে বললাম। সুস্মিতা চৌধুরী বলছে এসসিদের সেভ স্কোর বলুন একটু। সুস্মিতা চৌধুরী, এসসিদের সেভ স্কোর, দেখুন এসসিদের সেভ স্কোর যদি ইন সার্ভিস বাদ যায় আমার মনে হয় 30+ সেভ স্কোর, মানে 30 ধরে রাখুন, 30। যদি ইন সার্ভিস বাদ যায় 30 সেভ স্কোর, যদি ইন সার্ভিস বাদ যায় তাহলে 30 সেভ স্কোর। যদি ইন সার্ভিস বাদ না যায় তাহলে পরে 30 একদম 100% সেভ স্কোর নয়, হয়তো গেল 31 হয়ে গেল, কারণ ভালো পরিমাণই পাস করে আছে। ইন সার্ভিস বাদ দিলে পরে কম্পিটিশন অনেকটা কমে যাবে। মুস্তাক আলী বলছো 22 স্টেট পাস সার্টিফিকেট পাবো আর? বলুন, এটা নিয়ে অনেকবার বলেছি, একই কথা বারবার বলছি। 22 স্টেট পাস যারা আছো তাদের জন্য ভিডিওটা প্রথম ভিডিওটা যখন শেষ হবে তখন প্রথমে দেখে নিও। একই প্রশ্ন বারবার হলে যখন পরবর্তী যারা ভিডিওটা দেখবে তাদের কাছে বিরক্তি লাগবে, বলবে একই প্রশ্নের উত্তর বারবার বকেছে, তাই বলবে। কি বলছে আজহার খান, বলছে আমার MA কমপ্লিট, আমি প্রভিশনাল MA বার করেছি, তাহলে কি বিএটা লাগবে? আপনি যে সার্টিফিকেট গুলো শো করেছেন, আপনার সেই সার্টিফিকেট গুলো, আপনি যে ফর্ম ফিল আপের সময় যে সার্টিফিকেট গুলো শো করেছেন সেই সার্টিফিকেট গুলো আপনাকে দেখাতে হবে, সেই সার্টিফিকেট, সেই মার্কশিট এবং সার্টিফিকেট গুলো দেখাতে হবে। বোঝা গেল? স্বাগতম সরকার, গুড মর্নিং ভাই, গুড মর্নিং, কেমন আছো? বলেছি কোন জেলা থেকে শুরু হতে পারে। তো যাই হোক, আশা করি সকলের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলো। অ্যাকচুয়ালি আমি ইউটিউবেই লাইভ করি বা ইউটিউবে লাইভ থাকা হয়, ফেসবুকে লাইভ খুব কম হয়। তো আজ ইউটিউবে লাইভ আসা হলো, সরি ফেসবুকে লাইভ আসা হলো। আপনারা ক্লাস যা কিছু সমস্ত কিছু কিন্তু ইউটিউবেই পাবেন, অবশ্যই ইউটিউবটা ফলো করে রাখবেন, মিঠুন দা হেল্পলাইন বলে আছে। আচ্ছা সুদীপ, একই প্রশ্ন বারবার, দাদা ইডাব্লিউএস দের কাট অফ কত? বললাম তো এসটি দের কাট অফের সঙ্গে তুলনা করে নাও, তোমরা তো এখন এসটির কাছে চলে এসছো, যারা মানে বানিয়ে, আমি দেখো আমি কোনো কিছু কিন্তু করছি না, খারাপ দিকে নিও না, ভালোভাবেই বলছি। মানে যারা ইডাব্লিউএস আছে তাদের জন্য তো সোনার হরিণ, তারা এখন দেখো সেটা পুলিশ রিক্রুটমেন্ট বলো, পিএসসি রিক্রুটমেন্ট বলো, যে রিক্রুটমেন্টই দেখতে পাচ্ছি সেই রিক্রুটমেন্টেই কিন্তু আপনাদের ইডাব্লিউএস কাট অফ এসটি নিচে চলে যাচ্ছে। তো এখানে বোঝা যাচ্ছে, তো এটা তো কত ফর্ম ফিল আপ হয়েছে সেটা না জানা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আর আমরা যে কাট অফের ভিডিও সেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেটা অনেক আগে করা ছিল। আর আমরা বলেছি রিসেন্ট, যদি আগামী 23 তারিখে যদি আপনাদের 22 তারিখ আর 23 তারিখ যদি ইন সার্ভিস আর এনওএস যদি বাদ চলে যায়, তারপরে আমরা একটা এক্সিট পোল করে আমরা একটা ফাইনাল কাট অফে আসবো, তখন আমরা ফাইনাল কাট অফের একটা ভিডিও দেবো। বোঝা গেল? তখন একটা ফাইনাল কাট অফের ভিডিও দেবো।
এই 23 তারিখে দেখি ইন সার্ভিসদের কি জাজমেন্ট আসে এবং 22 তারিখে এনওয়াইসদের কি জাজমেন্ট আসে। তারপরে আমরা আমাদের ইউটিউবে একটা এক্সিট পোল করবো, আমাদের ফেসবুকে ইউটিউব এক্সিট পোল করবো, আমাদের মেসেঞ্জার এক্সিট পোল করবো, আমাদের টেলিগ্রামে এক্সিট পোল করবো, আমাদের হোয়াটসঅ্যাপে এক্সিট পোল করবো। সমস্ত জায়গার এক্সিট পোল মানে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা তারপরে একটা কাট অফের বিষয়ে আসবো। আগে দেখি জাজমেন্ট কি আসে আগে। এখন এখন দেখা গেলো একটা কাট অফ করলাম ওই টোটাল ভ্যাকান্সিটা ধরে, আর টোটাল যারা ফর্ম ফিল আপ করছে সেটা ধরে, দেখা গেলো কিছুদিন পরে এনসার্ভিস বাদ হয়ে গেল, তখন আবার কি দরকার আছে এত ঝামেলা করার, একটু অপেক্ষা করি। মৌমিতা দাদা ভ্যাকান্সি কিছু বাড়বে? হ্যাঁ দেখুন, ভ্যাকান্সি তো পত্রপত্রিকায় বলা হচ্ছে বাড়বে, তো বাড়তে পারে, বাড়লেও বেশি বাড়বে না, হয়তো 1500, খুব জোর 1500 1600 বাড়তে পারে, বা 2000 বাড়তে পারে, খুব জোর যদিও বাড়ে, যদি বাড়ে তাই বললাম। সুমন শ্রাবন্তী কি বলছে? স্যার ভেরিফিকেশনের ইন্টারভিউ কি একদিনেই হবে? এইসব উত্তর দিয়ে দিয়েছি, সমস্ত উত্তর এগুলো হয়ে গেছে, একই উত্তর, দেখে নেবেন, একই উত্তর বারবার বারবার। আচ্ছা কি বলছে উজ্জ্বল মন্ডল? বলছে আমার 4টে সার্টিফিকেট আছে এক্সট্রা কারিকুলাম স্টেট লেভেলের। বাহ, তাহলে দারুণ, তুমি একটা নম্বর এক্সট্রা পেয়ে যাচ্ছ, একটা নম্বর এক্সট্রা পেয়ে যাচ্ছ যদি তোমাদের থাকে। তো দেখো, তোমরা ভালো করে জানো, তারপর আমার এর উপর ভিডিও করে দেওয়া আছে যে এক্সট্রা কারিকুলামের কোন কোন মানে কিভাবে, মানে কি সার্টিফিকেট থাকলে পরে তার উপর আমার ভিডিও করে দেওয়া আছে, ইউটিউবে ভিডিও দেওয়া আছে। সার্চ করবে যে এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট ভ্যালিড বাই মিঠুন হেল্পলাইন বলে সার্চ করবে ইউটিউবে, দেখবে আমার ভিডিও দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও, আরো সংশয় দূর হয়ে যাবে যে কোন সার্টিফিকেট গুলো ভ্যালিড, কোনগুলো ইয়ে। তো যাদের এনসিসি আছে তারা কিন্তু 100% 1 নম্বর পাবে। বিপ্লব সরকার বলছে দাদা ভোটের আগে কি নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে? 100% আছে। সরি, 100% বলাটা একটু বেশি বেশি অতিরঞ্জিত হয়ে যাবে, তবে হ্যাঁ অবশ্যই ভোটের আগে রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালো পরিমাণ আছে। এবং ধরে নাও যে ভোটের আগে আশা করছি, আমি আজ থেকে নয়, আমাদের ইউটিউব চ্যানেলে যারা আমাকে নিয়মিত ফলো করে, আমি আজ থেকে তো 1.5 বছর আগে থেকে বলে আসছি যে ভোটের আগে রিক্রুটমেন্ট তো কমপ্লিট হবেই। আমি কথাটাই বলতাম যে দিদির উপর বিশ্বাস রাখো, আমি বলতাম যে দিদির উপর বিশ্বাস রাখো, দিদি অবশ্যই ভোটের আগে তোমাদের রিক্রুটমেন্ট করাবে। এবং আমি তোমাদের এটাও বলেছিলাম যে তোমাদের হয়তো মানে তোমাদের যে মাসে আর কি নোটিফিকেশন এসেছে তার 3-4 মাস আগে বলেছিলাম তোমাদের ওই মাসের দিন নোটিফিকেশন আসতে পারে, মন করা বলেছিলাম ধরে নাও। তো যাই হোক, সেটা হয়েছিল। আর আবারও বলছি, তোমাদের ভোটের আগে রিক্রুটমেন্ট তো হবেই হবে। বিশ্বাস রাখো, দিদির উপর বিশ্বাস রাখো, ভোট রয়েছে না, ভোট না থাকলে বলতাম না এসব কথা। পিউ সাহা বলছে এসসি ভ্যালিড ক্যান্ডিডেট কত আছে? এসসি ভ্যালিড ক্যান্ডিডেট কত আছে সেটা তো এইভাবে বলা সম্ভব না, এইভাবে বলা পসিবল না, তবে ধরে রাখো যে 8-10 হাজার তো আছেই, কাছাকাছি 8-10 হাজারের কাছাকাছি তো আছেই। তো সেটা তো এইভাবে বলা ঠিক হবে না, বলা উচিত নয়। তবে তোমাদের 22 স্টেট যারা আছে সেটা কিন্তু আমাদের আরটিআই রিপোর্ট কিন্তু আমরা বলেছিলাম যে কোন ক্যান্ডিডেট কোন কোন ক্যাটাগরিতে কত কত পাস করে আছে। আরটিআই আমরা বলেছিলাম যে 52,000 ডিএলএড ছিল বিএড বাদ দেওয়ার পরে, সেটা নিয়ে আরটিআই রিপোর্ট কিন্তু বলেছিলাম যে কত এসসি কত ওবিসি, সেটা দেখবে আমাদের এই ফেসবুক প্রোফাইলেই যাবে, এখন সবার উপরে টপ লিস্টে দেওয়া আছে। তারপর নেক্সট কোশ্চেন। তো চলো, অনেকক্ষণ থাকলাম তোমাদের সঙ্গে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। সকল ভালো থেকো, সুস্থ থেকো। কি বলছো দাদা? আমি গ্র্যাজুয়েশনের ডিএলএড কোর্স একসাথে করেছি, গ্র্যাজুয়েশন আর ডিএলএড কোর্স। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, যদি ভিডিও ভালো লাগে, আমার কোনো ইনফরমেশন যদি তোমাদের কোনো কাজে আসে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই ফলো করে রাখো। তোমার প্রশ্নটা কি ছিল? বলছো দাদা আমি গ্র্যাজুয়েশনের ডিএলএড এর কোর্স একসাথে করেছি, সেজন্য আমি এইচএস কোয়ালিফাই দিয়েছি। আমাকে যদি প্রশ্ন করা হয় আপনি উচ্চশিক্ষার জন্য কেন গ্র্যাজুয়েশন করেননি, তখন কি উত্তর বলা যাবে? আমাকে যদি প্রশ্ন করা হয় আপনি উচ্চশিক্ষার জন্য কেন গ্র্যাজুয়েশন করেননি, দেখুন কেন গ্র্যাজুয়েশন করেননি, এটা প্রথম কথা হচ্ছিল আপনাকে লোকাতে হবে। আপনি যেহেতু একই সঙ্গে করেছেন দুটোই রেগুলার, তো এই বিষয়টা আপনাকে লোকাতে হলে আপনাকে একটা ভ্যালিড রিজন বার করতে হবে। এবং সেই ভ্যালিড রিজনটা ডিপেন্ড করবে আপনি কি করেন, আপনার কি কাজ, আপনি আপনার শারীরিক অসুস্থতা বলতে পারেন, আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে পারেন, বা আপনি অন্য কোনো কাজ করেন সেটা বলতে পারেন, বা আপনার বাড়ির, এটা পর্যন্ত আপনার জানতে হবে যে আপনি কি করেন, আপনার বাস্তব জীবনের সঙ্গে রিলেট রেখে সত্যিটা কায়দা করে বলতে হবে। কায়দা করে বললাম কেন বুঝতে পারছেন? কি বলছো দাদা? কবে আরটিআই করা যাবে টোটাল ক্যান্ডিডেট ক্যাটাগরি ওয়াইজ জানার জন্য?
তুমি আরটিআই আজই করতে পারো, তুমি আরটিআই আজই করতে পারো, আরটিআই করার জন্য তুমি আজই করতে পারো। আরটিআই তোমাদের অনলাইনেও করা যায়, আবার আবার কোর্টে থেকেও করা যায়, তুমি যেভাবে মন চায় সেভাবে করতে পারো। তো চলো, অনেক সময় থাকলাম ওদের সঙ্গে, ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো। আর আমাদের এই ফেসবুক পেজ যেটা রয়েছে, এখানেও তোমরা চাকরির আপডেট পাবে, আহ, বিভিন্ন ব্রেকিং নিউজ পাবে, তার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ ক্লাসও পাবে, ইনফরমেশন তো পাবেই। আর এছাড়াও আমার তো পার্সোনাল লাইফের সমস্ত কিছু দেখতে পারবে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই, ভালো থেকো সকলে। লাস্ট কোশ্চেন কি বলছো দাদা? আমার বিএড ও করা আছে, আমি সেটা বলতে পারি কি? বিএড ও করা আছে, আমি সেটা বলতে পারি, মানে আমাকে প্রশ্ন করছো? দেখুন, আপনি যদি এগুলো করলে না, ক্রস কোশ্চেন আসবে। মানে আপনার বিএ, আপনি ডিএলএড করা আছে বা বিএড ও করা আছে, যদি এটা করেন তাহলে ক্রস কোশ্চেন আসতে পারে। ক্রস কোশ্চেন আসতে পারে। ক্রস কোশ্চেন কেমন বলুন তো? এরকম ভাবে ক্রস কোশ্চেন আসতে পারে যে আপনি তো তাহলে উচ্চ শিক্ষা, আপনি তো তাহলে হাই স্কুলের মাস্টার হিসেবে যোগ্য, আপনি কেন প্রাইমারিতে আসতে চান? এই ধরনের প্রশ্নের জন্য রেডি হয়ে যাবে, বলতে পারো, বলাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তার জন্য প্রশ্ন রেডি করে যেতে হবে। বিএড করা আছে, তাহলে আপনি কেন প্রাইমারিতে আসতে চান? আপনি তাহলে হাই স্কুলে পেলে চলে যাবেন নাকি সেখানে? এই সমস্ত প্রশ্ন ফেস করতে হবে। হ্যাঁ, হ্যাঁ আসছি। কি বলছো? বলছে একমাত্র আপনি এমন ব্যক্তি যার লাইভ দেখতে আমার ভালো লাগে। ধন্যবাদ। আচ্ছা, বলছো দাদা আমি এসসি, আমার একাডেমিক স্কোর 29.2 নদিয়া। আচ্ছা দেখো বিপ্লব সরকার, তোমরা এই যে একাডেমিক স্কোর আমাকে দেখাচ্ছ, এটা নিয়ে আমাকে একজন মানে চরম আকারে ধমকেছে যে আমি কেন তোমাদের একাডেমিক স্কোর জানতে চাই, এইগুলো নাকি তোমাদের গোপন তথ্য। আবার তুমি গোপন তথ্য দিচ্ছ, আমাকে তো আবার বকবে। যাই হোক, সেটা সেই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, সেই চ্যাপ্টার নিয়ে কিছু বলছি না সেটা। আর এটা নিয়ে বলছো, আচ্ছা বিপ্লব সরকার বলছো এসসি একাডেমিক এত, দেখো তোমার এসসি হিসেবে তোমার যে একাডেমিক স্কোর, তুমি ইন্টারভিউতে বসলে পরে প্রথম কথা আমার মনে হয় তোমার চাকরি হয়ে যাবে, ইন্টারভিউতে বসলে পরে চাকরি হয়ে যাবে। আর তুমি যদি ভালো স্কোর করতে পারো, তুমি হয়তো নদীর মধ্যে র্যাঙ্কও করতে পারো, এবং তুমি হয়তো এসসি তে থাকবে না, জেনারেল ক্যাটাগরিতে চলে যাবে, শিফট করবে। তোমার ইন্টারভিউ ভালো হলে, বিপ্লব সরকার, তোমার ইন্টারভিউ ভালো হলে পরে তুমি জেনারেল ক্যাটাগরিতে শিফট করবে, এবং তোমার হয়তো র্যাঙ্কও হয়ে যেতে পারে যদি সেরকম নম্বর তুলতে পারো। যাই হোক, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে পারেন, যদি যারা বিশেষ করে এই টিচার রিক্রুটমেন্ট নিয়ে বিভিন্ন প্রশ্ন ছিল, সমস্ত কিছু বললাম আর কি আমার সাধ্য মতো। আবার বলছি, এই মিঠুনদার এই ফেসবুক পেজ এবং আমাদের যে মিঠুনদা হেল্পলাইন যে ইউটিউব চ্যানেল, আচ্ছা অনেকে আমাকে একটা প্রশ্ন করেছে, তুমি দাদা ইউটিউব চ্যানেলের নাম মিঠুন দা হেল্পলাইন কেন রাখলে? আমার প্রথমে মিঠুন দা হেল্পলাইন ছিল না, প্রথমে মিঠুন দা হেল্পলাইন চ্যানেল, মানে চ্যানেলের নাম অন্য কিছু ছিল, পরে মিঠুন দা হেল্পলাইন আসলো। তার অনেক হিস্ট্রি আছে, তো সেগুলো একদিন পরে একদিন শোনানো যাবে। যাই হোক, এখানে শেষ করছি, হ্যাঁ চলুন, টাটা বাই বাই।